নমস্কার, সঞ্চয় গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এই চতুর্থ পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের পোস্ট অফিস এবং ব্যাংক ডিপোজিটস নিয়ে। আমি প্রথম পর্বে আপনাদের বলেছিলাম একটা খাতা কিনে তাতে আপনার সমস্ত প্ল্যানিং, প্রেজেন্ট এবং ফিউচার প্ল্যানিং লিখে রাখতে। এখন তার উপরে কাজ করার সময় এসে গেছে। তাহলে আপনি আপনার প্ল্যানিংগুলোকে 3 ভাগে ভাগ করুন। একটা 5 বছরের মধ্যে যে প্ল্যানিংগুলো, একটা 10 বছরের প্ল্যানিং, একটা 15 বছরের প্ল্যানিং, আর একটা আরো দীর্ঘমেয়াদী প্ল্যানিং। এইভাবে আপনার প্ল্যানিংগুলোকে ভাগ করুন। তাহলে প্রথমেই আমি আলোচনা করব একটা 5 বছরের প্ল্যানিং কিরকম হওয়া উচিত। আপনার একটা ইনকাম আছে, আপনি বিজনেসও করতে পারেন বা আপনি একজন চাকরিজীবীও হতে পারেন। তাহলে যদি বিজনেস বা চাকরিজীবী দুজনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, আপনার হাতে কিছু টাকা আছে, আপনি ভাবলেন এটা এখন তো দরকার নেই, এটা 5 বছরের জন্য এটাকে আমি ব্যাংক ফিক্সড ডিপোজিট করে রাখি। তাহলে প্রথমে যে জিনিসটা হলো সেটা হলো ফিক্সড ডিপোজিট। আগে তো খুবই অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু আজকাল ইন্টারেস্ট রেট খুবই কম, সেই জন্য কিছুটা কম অ্যাট্রাকটিভ, কিন্তু এখনো পর্যন্ত খুবই পপুলার। কারণ এই টাকাটা যেটা জমা করছেন সেটা খুবই সিকিউর। তাহলে এই যে ব্যাংক বা পোস্ট অফিস যে ফিক্সড ডিপোজিট করছেন সেটা একটা 5 বছর মেয়াদি, তাতে একটা ভালো ইন্টারেস্ট আপনি পাবেন এবং টাকাটা 5 বছরের পরে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এই টাকাটা তখন দরকার না হয় তখন সেটাকে আরো বেশি বাড়িয়ে দিন, তার পিরিয়ডটা এক্সটেন্ড করুন, রিইনভেস্ট করুন। তো এইভাবে ফিক্সড ডিপোজিট নিয়ে চলা যায়। এরপরে কি, আপনি যদি চাকরিজীবী হন বা আপনার একটা প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আসে, তাহলে আপনি অবশ্যই রেকারিং ডিপোজিট করতে পারেন। রেকারিং ডিপোজিট মানে আপনি মাসে মাসে বা একটা নির্দিষ্ট সময় অন্তর যে ডিপোজিটটা করা হয় সেটাকে বলা হচ্ছে রেকারিং ডিপোজিট। এখানে ধরুন আপনি মাসে মাসেই ডিপোজিট করছেন, ওই মাসে মাসে আপনি ইনকাম করছেন আর মাসে মাসেই একটা ডিপোজিট করছেন। এটা এই প্ল্যানিং এর, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর একটা খুব ভালো ডিসিপ্লিন। একরকম ধরনের মানুষ আছেন যারা খুব খরুচে। 1 তারিখে মাইনে পেলেন, মাইনে পাওয়ার পরেই হাত সুড়সুড় করতে থাকে, কখন খরচা করব, কখন খরচা করব। তাহলে অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের রেকারিং ডিপোজিট আপনি করে নিন, আপনি তাতেই জব্দ হবেন। প্রতি মাসের প্রথমেই যখন আপনি একটা অ্যামাউন্ট কাটিয়ে নিচ্ছেন তখনই আপনাকে মনে রাখতে হবে যে এটাই আমার ইনকাম। মানে রেকারিং ডিপোজিট যেটা জমা করছেন ওটা বাদ দিয়ে যে টাকাটা আপনার থাকলো সেটাকেই আপনাকে ইনকাম এবং তার মধ্যে আপনাকে চালাতে হবে। এটাই আপনার পক্ষে খুবই ভালো, কারণ এই টাকাটা জমা হলে 5 বছর বাদে বেশি টার্মেও করতে পারেন, তবে আমি এখানে 5 বছরের কথাই বলছি। তা 5 বছরের জন্য একটা রেকারিং ডিপোজিট করলেন, আপনি ব্যাংকেও করতে পারেন, পোস্ট অফিসেও করতে পারেন, রেকারিং ডিপোজিট করে নিলেন। তাহলে আপনার একটা ডিসিপ্লিন ভাবে আপনি একটা সঞ্চয়ের একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। এরপরে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এই ন্যাশনাল সেভিং সার্টিফিকেটটা 5 বছর মেয়াদি হয় এবং এই ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট থেকে অনেকটাই বেশি ইন্টারেস্ট আপনি পাবেন। এই হিসেবগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব। তাহলে আমি এই ন্যাশনাল সেভিং সার্টিফিকেটটা কেন কিনব?
এক নম্বর, ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট থেকে এর ইন্টারেস্টটা অনেকটাই বেশি। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটটা 5 বছরের জন্য। এই প্রসঙ্গে একজন ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। তাকে আমি প্রতি মাসেই পোস্ট অফিসে দেখতাম। তাকে আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনি প্রতি মাসে এখানে কি করেন? বললেন, দেখুন আমি প্রতি মাসে এখান থেকে 5,000 টাকার এনএসসি কিনি। এরপরে 5 বছর বাদে প্রতি মাসে একটা না একটা এনএসসি ম্যাচিওর করছে। এবারে সেই টাকাটা যখন ম্যাচিওর করছে, সেই টাকাটা আবার এনএসসি করে রিইনভেস্ট করছি। এরকম করে করে আমার প্ল্যান আছে, যখন রিটায়ার করে যাব প্রতি মাসে একবার করে আসবো আর একটা করে এনএসসি ভাঙবো, তাহলে সেটা পেনশনের মতো সারা জীবন আমাকে টাকা দিয়ে যাবে। উনি একটা অন্যরকমভাবে এনএসসিটাকে ব্যবহার করার প্ল্যান করেছেন। যাই হোক, আমি বলছি না তার প্ল্যান অনুসারে আপনাকে চলতে, তবে এটাও একটা ভালো অপশন। আপনি 5 বছরের জন্য এনএসসি করে নিন, আপনার কাজে লাগলো ভালো, যদি না কাজে লাগে রিইনভেস্ট করে দিন। এরকমভাবে আপনার যেটা বাড়তি টাকা সেটা এনএসসিতে ইনভেস্ট করে যান। রিটায়ার করার পরে আপনি এই টাকাটা দিয়ে একটা মান্থলি ইনকামের মতো ব্যবস্থা করতে পারবেন। তাহলে স্ক্রিনে দেখে নেওয়া যাক এই 3টে স্কিম নিয়ে। প্রথমেই আসি 5 বছর মেয়াদী পরিকল্পনাগুলির কথায়। ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট। ধরুন আপনি 1 লাখ টাকা জমা করলেন 5 বছর মেয়াদে। এখানে আমি পোস্ট অফিসের সুদের হারটি বলছি 6.7%। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম সুদের হার, সেই জন্য আমি পোস্ট অফিসের সুদের হারটাই নিলাম 6.7% বার্ষিক। এরপরে 5 বছর পর আপনি মোট সুদ পাবেন 34,351 টাকা। আর মোট যে অ্যামাউন্টটা আপনি হাতে পাবেন সেটা হলো 1,34,351 টাকা। এরপর আসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের কথায়। এখানেও আপনি 5 বছর মেয়াদে 1 লাখ টাকা জমা করলেন। এই সার্টিফিকেটের মেয়াদ 5 বছরই হয়। এখানে বার্ষিক সুদের হার 6.8%। তাহলে আপনি 5 বছর পর কত সুদ পাবেন? 38,949 টাকা। আর মোট হাতে পাবেন 1,38,949 টাকা। তাহলে ফিক্সড ডিপোজিটের সাথে কতটা পার্থক্য হলো? 4,598 টাকা পার্থক্য হলো। এই পার্থক্যটা অন্যরকম হতে পারে যদি আপনি এই ফিক্সড ডিপোজিটটা ব্যাংকে করেন, কারণ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকমের সুদের হার। এবার 5 বছর মেয়াদি একটি রেকারিং ডিপোজিটের কথায় আসি। ধরুন আপনি মাসে মাসে 1,000 টাকা জমা করবেন, আর এখানে বার্ষিক সুদের হার 5.8% পোস্ট অফিসে, ব্যাংকে অন্যরকম। তাহলে 5 বছর পর আপনি কত পাবেন? আপনি সুদ পাবেন 9,696 টাকা। আর জমা করেছেন কত টাকা? 60,000 টাকা। তাহলে হাতে পাবেন কত টাকা? 69,696 টাকা। এবার আসি 10 বছর মেয়াদী পরিকল্পনাগুলির ব্যাপারে। এখানে সেই 5 বছরের মেয়াদে যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো এখানে প্রযোজ্য। মানে আপনি ফিক্সড ডিপোজিটও করতে পারেন, রেকারিং ডিপোজিটও করতে পারেন 10 বছরের জন্য। না হলে আরেকটা ভালো অপশন আছে, আপনি
কিষাণ বিকাশ পত্র বা কেভিপি করতে পারেন। এর ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের থেকে অনেকটাই বেশি। এই কেভিপিগুলো আপনি ব্যাংকে গিয়েও করতে পারেন বা পোস্ট অফিসে গিয়েও করতে পারেন। এখনকার হিসাবে এই কেভিপিগুলো ম্যাচিওর হতে 10 বছর 4 মাস লাগে, মানে 10 বছর 4 মাস পরে আপনার টাকা ডবল হয়ে যাবে। অন্যদিকে একটা ফিক্সড ডিপোজিটকে টাকা ডবল করতে গেলে প্রায় 18 বছরের বেশি সময় লেগে যায়। তাহলে সেদিক থেকে দেখতে গেলে কেভিপি একটি ভালো অপশন। কেভিপির আরেকটা সুবিধা কি আছে, আপনি ব্যাংকের একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে যদি আপনি ট্রান্সফার করতে চান সহজেই করতে পারবেন। একটা পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করতে গেলে তাও করতে পারবেন। আবার আরেকটা বিশেষ সুবিধা আছে, আপনি নামও ট্রান্সফার করতে পারেন। আপনার নামের কেভিপি আপনি অন্য একজনের নামে ট্রান্সফার করতে পারেন। তাহলে কেভিপির কতগুলো সুবিধা আছে। যদি আপনার 10 বছর মেয়াদি পরিকল্পনা থাকে তাহলে এই তিনটে বিষয়, মানে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এবং কিষাণ বিকাশ পত্র আপনি দেখতে পারেন। যদি আপনার খুবই তাড়াতাড়ি টাকার দরকার না হয় তাহলে অবশ্যই আমি বলবো আপনি কিষাণ বিকাশ পত্র কিনে নিন। আমি স্ক্রিনে এই তিনটেকে কম্পেয়ার করার জন্য কিছু ইনফরমেশন দিলাম। 10 বছর মেয়াদি পরিকল্পনাগুলির প্রথমেই আসি ফিক্সড ডিপোজিটের কথায়। ধরুন আপনি 10 বছর 4 মাসের জন্য, এখানে 10 বছর 4 মাস কেন নিলাম, কারণ আমি কিষাণ বিকাশ পত্রের সাথে এখানে কম্পেয়ার করব। কারণ কিষাণ বিকাশ পত্র 10 বছর 4 মাসে ম্যাচিওর্ড হয়। তাহলে এখানে আমি ফিক্সড ডিপোজিটটি করছি 1 লাখ টাকার 10 বছর 4 মাসের জন্য। এখানে বার্ষিক সুদের হার আমি নিচ্ছি 5.5%। এটি আমি আনুমানিক দিলাম, কারণ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম সুদের হার, আর পোস্ট অফিসে 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা যায় না। তাহলে 10 বছর 4 মাস পর আপনি মোট সুদ পাবেন 75,850 টাকা, আর হাতে কত পাবেন, 1,75,850 টাকা। এরপর আসি কিষাণ বিকাশ পত্রের কথায়। এটি 10 বছর 4 মাস মেয়াদি। আপনি জমা করলেন 1 লাখ টাকা। এখানে বার্ষিক সুদের হার 6.9%। তাহলে 10 বছর 4 মাস পরে আপনি কত টাকা পাবেন, আপনি মোট সুদ পাবেন 1 লাখ টাকা, মানে আপনার টাকা ডবল হয়ে গেল। আপনি হাতে পাবেন 2 লাখ টাকা। তাহলে যদি আপনি ফিক্সড ডিপোজিট আর এই কিষাণ বিকাশ পত্রের সাথে কম্পেয়ার করেন তাহলে আপনি 24,150 টাকা বেশি পাচ্ছেন প্রতি লাখে। এরপর আসি 15 বছর বা তার থেকে বেশি মেয়াদের পরিকল্পনাগুলির ব্যাপারে। এই পরিকল্পনাগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা হয় সাধারণত। আমি 15 বছর বা 20 বছর পরে কি করব, এটি খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা এটি। তাহলে এই পরিকল্পনাগুলি আমরা কিভাবে করব? প্রথমত, আগের 5 বছর মেয়াদি যে পরিকল্পনা, 10 বছর মেয়াদি যে পরিকল্পনাগুলো ছিল, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এখানেও সেগুলো সমানভাবে প্রযোজ্য। মানে ফিক্সড ডিপোজিট আপনি 15-20 বছরের জন্য করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা 5 বছর 10 বছর করে তারপরে ওটাকে রিনিউ করে যান। আর এখানে আরেকটা খুবই ভালো অপশন আছে যেটা আমাদের অবশ্যই করা উচিত। আপনার বয়স যদি কম হয়, 30 বছর বা 40 বছর হয়, 45 বছর হয়, তাহলে অবশ্যই আপনার এই পরিকল্পনাটি করা উচিত, যেটি হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড,
পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এই ফান্ডটার সুদের হার অন্য যে কোনো সেভিং ইনস্ট্রুমেন্ট থেকে অনেকটাই বেশি। তাহলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড আমরা কেন করব? প্রথম কথা, যদি পুরনো ট্যাক্সের হিসাবে চলেন তাহলে এটা 80C ধারাতে ট্যাক্স মুক্ত। এটাকে বলে ই ক্যাটাগরির ট্যাক্স মুক্তি, মানে এক্সেমশন এক্সেমশন এক্সেমশন, মানে যে ডিপোজিটটা আপনি করছেন সেটা ট্যাক্স মুক্ত। এর থেকে যে ইন্টারেস্ট পাবেন সেটা অন্য যে কোনো জিনিসের থেকেই আপনার বেশি ইন্টারেস্ট এখানে পাবেন, সেটাও ট্যাক্স মুক্ত। এরপরে যখন টাকা তুলবেন সেটারও কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু এখন নতুন যে ট্যাক্স স্ট্রাকচারটা এসেছে তাতে যে ডিপোজিটটা ওখানে করছেন সেটা ট্যাক্স মুক্ত আর হচ্ছে না, মানে টিইই, মানে যেটা ডিপোজিট করছেন সেটা ট্যাক্স লাগছে, কিন্তু যেটা ইন্টারেস্ট পাচ্ছেন তার কোনো এখনো ট্যাক্স লাগবে না। বা টাকা যখন আপনি তুলবেন, উইথড্র করবেন, তখনও কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে এটা এখনো সবথেকে বেশি অ্যাট্রাকটিভ এবং সবথেকে বেশি বেনিফিশিয়াল প্রজেক্ট। আপনার সবথেকে বেশি লাভ হবে যদি পিপিএফ অ্যাকাউন্ট খোলেন। সুবিধা হলো কি? সবথেকে বেশি ইন্টারেস্ট। আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমগুলো বলছি না, সেখানে ইন্টারেস্ট আর একটু বেশি, কিন্তু এটা জেনারেল পাবলিকের জন্য, কারণ আপনি এখন চাকুরিজীবী বা আপনি ব্যবসা করছেন, আপনার কম বয়সী, সেই হিসাবে আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা আমি নিচ্ছি না। এটা ছেড়ে দিলে এটা এখন সর্বোচ্চ ইন্টারেস্ট এখানে পাবেন, এটাই সব থেকে বড় সুবিধা। আর কি সুবিধা? ট্যাক্সের সুবিধা। আপনি ই তিনটা ক্যাটাগরি, ওল্ড সিস্টেমে তিনটে ক্যাটাগরির মধ্যেই আপনি আসছেন, মানে যে টাকা জমা দিচ্ছেন তার ট্যাক্স নেই, ইন্টারেস্টের ট্যাক্স নেই এবং উইথড্রয়ালের ট্যাক্স নেই। এটা একটা সব থেকে বড় সুবিধা। আর একটা সুবিধা, এই স্কিমগুলো হচ্ছে 15 বছরের জন্য লকড ইন হয়ে গেল, মানে টাকাটা আপনি তুলতে পারবেন না, টাকা আপনাকে রেখে দিতে হবে। যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে কিছু কন্ডিশনে আপনি 7 বছরের পরে আপনি টাকা তুলতে পারেন। তবে এই টাকাটা আমার মতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য রেখে দেওয়া ভালো। পিপিএফ অ্যাকাউন্ট আপনি অবশ্যই খুলবেন। আপনি ব্যাংকে খুলতে পারেন, পোস্ট অফিসে খুলতে পারেন, আপনার পাশাপাশি যদি কোনো ন্যাশনালাইজড ব্যাংক থাকে, সমস্ত ন্যাশনালাইজড ব্যাংকে গিয়ে আপনি পিপিএফ খুলতে পারেন। এখন কিছু প্রাইভেট ব্যাংকেও এই সুবিধা আছে। তাছাড়া পোস্ট অফিস, তবে সব পোস্ট অফিসে হবে না, মেন পোস্ট অফিসে গিয়ে এটা খুলতে হবে। আপনি গ্রামের বা অন্য জায়গার পোস্ট অফিসে পিপিএফ খুলতে পারবেন না। তবে ব্যাংক এখন সব জায়গায় আছে, ব্যাংকে গিয়ে আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটাই সুবিধাজনক। আপনার ট্রান্সফার করার জন্য বা উইথড্রয়ালের সময় অনেক সুবিধা হবে যদি ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা করেন। তাহলে দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা করেন, ফিক্সড ডিপোজিট করতে পারেন, রেকারিং ডিপোজিট করতে পারেন, বা এই পিপিএফ অ্যাকাউন্টের ব্যাপারে ভালো করে আপনি চিন্তা ভাবনা করুন এবং অবশ্যই পিপিএফ অ্যাকাউন্ট আপনি করুন। এতে আপনার অনেক লাভ হবে। দেখবেন 15 বছর পরে আপনার একটা বড় অ্যামাউন্ট আপনার কাছে আসছে। 15 বছর পরে যদি দেখেন যে আমার টাকাটা দরকার হচ্ছে না, আপনি আরও 5 বছরের জন্য ওটাকে এক্সটেন্ড করতে পারেন। তবে 1 বছর আগে আপনাকে সেই ব্যাপারে অ্যাপ্লিকেশন দিতে হবে। 5 বছর পরে যখন তাহলে আরও লাগলো না, তখন আরও 5 বছর এক্সটেন্ড করে দিন। এভাবে আপনি এক্সটেনশন করতে করতে চলুন। আপনি যদি টাকা তুলে নিয়ে এক্সটেন্ড করেন তার একটা নিয়ম আছে, আর টাকা যা আছে সেটা জমা রেখে যদি এক্সটেনশন করেন তারও একটা নিয়ম আছে, সেটা ভালো করে দেখে নেবেন। তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা সবগুলো আপনার ক্ষেত্রে, আরেকজনের ক্ষেত্রে এগুলো সব আলাদা আলাদা হবে, কিন্তু আপনার সাথে অন্য কারো মিলবে না। আপনি নিজের মতো পরিকল্পনা করবেন, কোনটা হলে ভালো হয়, কোনটায় বেশি ইন্টারেস্ট, কেন করব,
সেটা ভেবে তবেই এই হিসাবে করবেন। 15 বছর মেয়াদি পরিকল্পনাগুলোর প্রথমেই আসি রেকারিং ডিপোজিটের কথায়। ধরুন আপনি প্রতি মাসে 1000 টাকা করে জমা করে যাবেন 15 বছরের জন্য। এখানে সুদের হারটা আমি বার্ষিক 6% নিলাম। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম সুদের হার আছে। তাহলে আপনি 15 বছরে মোট কত টাকা জমা করবেন? আপনি জমা করবেন 1,80,000 টাকা। আর মোট সুদ কত পাবেন? 1,11,525 টাকা। তাহলে হাতে কত পাবেন? 2,91,525 টাকা। এখানে আমি রেকারিং ডিপোজিটটা এই জন্য নিলাম, আমি পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সাথে কম্পেয়ার করব বলে। এরপর আসি পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কথায়। এখানে একটাই অসুবিধে, আপনি বছরে 1.5 লাখ টাকার বেশি জমা করতে পারবেন না, কারণ এটা একজনের নামেই হয়। তাহলে আপনি কি করতে পারেন? আপনার পরিবারের সবার নামে করে দিন, এমনকি মাইনরের নামেও করা যায়। তাহলে এক একজনের নামে আপনি সর্বোচ্চ 1.5 লাখ টাকা করে জমা করতে পারবেন। এখানে আসি, ধরুন সেই একইভাবে আরডিতে যেভাবে 1000 টাকা করে জমা করেছিলেন, এখানেও ঠিক সেইভাবে 1000 টাকা করে জমা করছেন 15 বছর ধরে। তাহলে এখানে 15 বছরে আপনি মোট জমা করলেন 1,80,000 টাকা। এখানে বার্ষিক সুদের হার 7.1%। তাহলে মোট সুদ কত পাবেন? 1,35,568 টাকা। আর হাতে কত পাবেন? 3,15,568 টাকা। তাহলে আরডি থেকে কত পার্থক্য হলো, কত বেশি হলো? পার্থক্যটা হলো 24,000 টাকার। মানে প্রতি মাসে যদি আপনি 1,000 টাকা করে জমা করেন, তাহলে এখানে পার্থক্য হয়ে যাচ্ছে 24,000 টাকা। যদি 4,000 টাকা করে জমা করেন প্রতি মাসে, তাহলে প্রায় 1 লাখ টাকার মতো পার্থক্য হয়ে যাবে। তাহলে আমার বক্তব্য, এত সব জিনিস সরকার করে রেখেছে, কিন্তু মানুষ কিছু অতিরিক্তের আশায় বিভিন্ন ধরনের চিটফান্ড বা এই ধরনের, যেগুলো আরবিআই রেজিস্টার্ড নয়, সেখানে পয়সা জমা করেন। হঠাৎ করে একজন এলেন এজেন্ট, কোন কোম্পানি, বলেন গুহারা কোম্পানির থেকে আমি আসছি। আবার কালকে একটা এজেন্ট এলো, সে বলল আমি গেঁদা ভ্যালি থেকে আসছি। এরকম আবার কোনো কোম্পানি এলো, আমি বড়দার থেকে আসছি। অনেক কোম্পানি, গভর্নমেন্ট একটা বন্ধ করলে কি হবে, আরেকটা জয় মাতারা বলে আরেকটা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে। তাহলে আপনি যখন জানেন যে এত সব আছে, এত সব সেভিং স্কিম আছে, আমি তো কিছু বললাম, আপনি যদি ব্যাংক আর পোস্ট অফিসে খোঁজ নিয়ে দেখেন, তাহলে দেখবেন আরো অনেক রকম স্কিম ওখানে আছে। তাহলে অন্য ফাঁদে কেন পা দেবেন? আপনার পাশাপাশি পোস্ট অফিস আছে, আপনার পাশাপাশি ন্যাশনালাইজড ব্যাংক বা প্রাইভেট ব্যাংক আছে, সেখানে গিয়ে এই স্কিমগুলোর সুবিধা অবশ্যই আপনি গ্রহণ করবেন। আশা করি একটা ধারণা আপনি পেয়েছেন কিভাবে ডিপোজিট, ব্যাংক ডিপোজিট, পোস্ট অফিস ডিপোজিটকে সদ্ব্যবহার করতে হয়। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করুন। ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড নিয়ে।